সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন এবং আমরা হাইপারটেনশনেরই বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন, আমরা হাইপারটেনশন নিয়ে কথা বলতে চাই, মানুষকে সচেতন করতে চাই। একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাই, যদিও শব্দটা কিন্তু অনেকটাই পরিচিত, হাইপারটেনশন বা প্রেশার, এই নামগুলো বা এই শব্দগুলো এখন অনেকে চেনেন, তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক কাকে বলে হাইপারটেনশন, কখন আমরা বলবো যে হাইপারটেনশনের রোগী? ধন্যবাদ। আমাদের শরীরে রক্ত সরবরাহ করার জন্য রক্ত নালীর মধ্যে একটা চাপ থাকে, এটাকে আমরা ব্লাড প্রেশার বলি বা রক্তচাপ বলি। যখন এই রক্তচাপ বা ব্লাড প্রেশারটা একটা নির্দিষ্ট লেভেলের বেশি যাবে, তখন ওটাকে আমরা হাইপারটেনশন বলি। যেমন আমরা সবাই জানি, ব্লাড প্রেশার যখন মাপি দুইটা প্যারামিটার আমরা দিই, দুইটা সংখ্যা দিই। একটা হচ্ছে উপরের সংখ্যাটা একটু বড়, নিচের সংখ্যাটা ছোট। এই সিস্টোলিক ব্লাড প্রেশার, যা উপরের সংখ্যাটা যদি 140 বা তার বেশি হয়, আর নিচের সংখ্যা অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 বা তার বেশি হয়, তখন আমরা হাইপারটেনশন বলি। এর যে কোনো একটা বেশি হতে পারে অথবা দুইটাই বেশি হতে পারে। যদি হয় তখন এটাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি। রক্তের চাপটা বেড়ে গেলেই তখন আমরা তাকে বলছি যে হাইপারটেনশন। যদি আমাদেরকে একটু বলতেন যে পুরো বিশ্বের চিত্র, এবং তারপরে আমরা আসলে একটু বাংলাদেশের চিত্র জানতে চাই যে কত ভাগ রোগী, কত মানুষ আসলে এই হাইপারটেনশনে আক্রান্ত হয়? ধন্যবাদ। সারা পৃথিবী জুড়ে যেটা বলা হয় যে প্রতি 4 জনের মধ্যে একজন, প্রাপ্তবয়স্ক মানুষদের প্রতি 4 জনের মধ্যে একজন লোকের উচ্চ রক্তচাপে ভোগে। আর বাংলাদেশের কথা যদি বলেন, তাহলে আমাদের যেই 2022 সালে যেই স্টাডি, তাতে বলা আছে প্রায় 23%, তার অলমোস্ট ওইরকমই, যে প্রতি 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। এই যে আপনি সংখ্যাটা বা আসলে একটা পার্সেন্টেজ যেটা আমরা বলতে পারছি যে প্রতি 4 জনে হয়তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ আক্রান্ত হচ্ছেন, ইনাদেরকে আমরা কাদের বলবো, কাদের মধ্যে বেশি হচ্ছে? সেটা কি আমরা পুরুষ বা মহিলা অথবা অন্য কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আমরা আনতে পারি কিনা? জি, এটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু যত বয়স বাড়তে থাকবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি তত বাড়তে থাকে। বয়সের সাথে সাথে এই ঝুঁকিটা বাড়ে। বাংলাদেশে প্রায় 2 কোটির বেশি লোক এখন হাইপারটেনশনে ভুগছেন। এর মধ্যে যারা একটু বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে হওয়ার ঝুঁকি থাকে। যাদের খাদ্যাভ্যাসের মধ্যে লবণ জাতীয় খাবার খান বা আলগা লবণ খান, তাদের বেশি হয়। ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে হয়। যারা একটু স্থূলতা বা ওবেসিটিতে ভোগেন, তাদের ক্ষেত্রে হয়। এছাড়াও কখনো কখনো যেমন আমরা দেখি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাইপারটেনশন হয়, যেটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলি। এছাড়া কোনো কোনো রোগের ক্ষেত্রে, যেমন কিডনি রোগের জন্য অনেক সময় বাচ্চাদেরও এই হাইপারটেনশন হতে পারে, অল্প বয়সে এই হাইপারটেনশনটা হতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে থেকে কি আসলে প্রাপ্তবয়স্কদের হারটা বেশি কিনা? অবশ্যই বেশি। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কিডনির কোনো রোগ অথবা রক্তনালীর রোগের জন্য হয়। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই রোগগুলো ছাড়াও হতে পারে, এমনিতেই হাইপারটেনশন হতে পারে। কি কি ধরনের উপসর্গ দেখা যায় যখন কারোর প্রেশারটা বেশি হয়ে যায় বা হাইপারটেনশনে উনি ভোগেন? ধন্যবাদ। এই হাইপারটেনশনটাকে আমরা আরেকভাবে সাইলেন্ট কিলার বলি। তার মানে এই কোনো শব্দ না করে, কোনো উপসর্গ না করে আপনাকে আপনার মৃত্যু ঘটাতে পারে, আপনার শরীরে বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। তার মানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ বলা ঠিক হবে না, অর্ধেক মানুষের ক্ষেত্রে যারা হাইপারটেনশনে ভোগেন তাদের কোনো রকম উপসর্গ থাকে না। বাকিদের ক্ষেত্রে উপসর্গ হতে পারে, যেমন কারো কারো মাথা ব্যথা হয়, মাথা ঘুরায়, ঘাড় ব্যথা করে, চলাফেরা করতে গেলে অল্পতে হাঁপিয়ে পড়েন, বুক ধড়ফড় করে। এছাড়া এই হাইপারটেনশনের বিভিন্ন রকম জটিলতা হয়, সেই জটিলতা নিয়েও রোগী আপনার কাছে আসতে পারে যে হাইপারটেনশনের জন্য একটা জটিলতা হয়েছে। সেই জটিলতা আপনি পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে এই রোগীর হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, এভাবে আসতে পারেন। কমপ্লিকেশনগুলো যদি একটু বলতেন, যেটা সাইলেন্ট কিলার ছিল একটা সময় গিয়ে একটা কমপ্লিকেটেড স্টেটে চলে গেল। এই কমপ্লিকেশন বা জটিলতা যেটা বলি, সেটা এই শরীরের মোটামুটি সব অর্গানকেই এটা এফেক্ট করতে পারে। যেটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে হার্ট, কারণ হার্টকে এই হাইপারটেনশনের বিরুদ্ধে সারাক্ষণ কাজ করতে হয়। তার মানে হার্ট যেটা হবে, হার্টটা বড় হয়ে যাবে, হৃৎপিণ্ডের সাইজ বড় হয়ে যাবে, এবং একসময় হার্ট স্বাভাবিক কার্যক্রম যেটা করার কথা সেটা করতে পারবে না। তখন আমরা এটাকে হার্ট ফেইলিউর বলি। হার্টের রক্ত সরবরাহ করার কিছু নালী আছে, করোনারি আর্টারি বলি আমরা, সেই নালীগুলোতে চর্বি জমে যেতে পারে হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।
হাইপারটেনশনের জন্য কিডনির যে স্বাভাবিক কার্যক্রম সেটা কমে যেতে পারে। আরেকটা সমস্যা হয় স্ট্রোক বলি আমরা, শরীরে এক অঙ্গ অবশ হয়ে যাওয়া, মাথার মধ্যে ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হওয়া, রক্ত জমাট বেঁধে যাওয়া, এগুলো হতে পারে। চোখের সমস্যা করতে পারে, চোখের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া হাত পায়ে যে রক্তনালী, যে কোনো রক্তনালী বন্ধ করে দিতে পারে অথবা রক্তনালীকে অতিরিক্ত প্রসারিত করে দিতে পারে, অ্যানুরিজম যেটা আমরা বলি। মোটামুটি এই ধরনের উপসর্গগুলা বা জটিলতাগুলা তৈরি করতে পারে হাইপারটেনশন। যেহেতু আপনি বলছিলেন যে অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশনটা ধরাই পড়ে না, এরকম কতদিন পর্যন্ত চলতে পারে যে উনি হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভেতরে কিন্তু বাইরে থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না? এটা অনেক দিন পর্যন্ত চলতে পারে। আমি যেটা বললাম যে আগে কিছু কিছু রোগী জটিলতা নিয়েই আসে। অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন হার্ট অ্যাটাক নিয়ে, উনি জানেনই না যে উনার হাইপারটেনশন আছে, অথবা শ্বাসকষ্ট নিয়ে আসছেন, হার্ট ফেলিওর নিয়ে আসছেন, আমরা পরীক্ষা করে দেখি যে ব্লাড প্রেশার বেশি। এটা হতে পারে। সবারই যে শুরুতে হবে তা না। সবাই এটা ডিটেক্ট করার জন্য যারা রেগুলার ব্লাড প্রেশার চেক করেন বা একটা নির্দিষ্ট সময় পর চেক করেন, তারা আগে থেকেই বুঝতে পারেন। কিন্তু যারা এই চেক করেন না বা কখনো ডাক্তারের কাছে গিয়ে এটা পরামর্শ নেন না, তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে জটিলতা নিয়েই ওনারা সাধারণত হাজির হন। এই যে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটার পেছনে কি কারণ? অন্য সবার ক্ষেত্রে তো আসলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে না, হয়তো একই ধরনের ফুড কয়েকজন খাচ্ছেন, যেটা আমরা বলছি যে সল্টি ফুড একটা চান্স বাড়ায়, বা একই ধরনের ওবেসিটিতে কয়েকজন ভুগছেন, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তাহলে এর পেছনে আসলে কারণটা কি? কেন কারো ক্ষেত্রে এটা বেড়ে যাচ্ছে? আচ্ছা, এই হাইপারটেনশন যেটা হয়, এটা আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে কী কারণে হাইপারটেনশন হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে শতকরা 10 থেকে 15% রোগীর আমরা কোনো একটা কারণ খুঁজে বের করতে পারি। যেমন কখনো কখনো হরমোনের রোগের জন্য হয়, কিডনির সমস্যার জন্য হতে পারে, স্থূলতার জন্য হতে পারে, স্লিপ অ্যাপনিয়া বলে একটা রোগ আছে সেটার জন্য হতে পারে, কিডনি রোগের কথা বললাম সেটার জন্য হতে পারে, এই রোগগুলোর জন্য হতে পারে। কিন্তু শতকরা 80-85% রোগীদের ক্ষেত্রে কোনো রকম কারণ খুঁজে পাওয়া যায় না যে একটা নির্দিষ্ট কারণের জন্য উচ্চ রক্তচাপ হয়েছে, সেটা না। এমনিতেই এটা বয়সের সাথে সাথে এই রক্তচাপটা কিছু মানুষের খুব বেশি বাড়ে না, কিন্তু 4 জনের মধ্যে 1 জনের খুব বেশি বেড়ে যায়, তখন এই উচ্চ রক্তচাপটা দেখা দেয়। পরিবারের কোনো ভূমিকা আছে কিনা? যেমন কারোর হয়তো বাবা বা মা বা একেবারে ক্লোজ রিলেটিভ যারা, তাদের মধ্যে কারোর রক্ত প্রেশারটা বেশি ছিল, হাইপারটেনশন ছিল, ওনার ক্ষেত্রে কি এই সম্ভাবনা বাড়ে কিনা? এটা একটা হয়, জেনেটিক কিছু কারণ আছে, শরীরের জেনেটিক ভ্যারিয়েশনের জন্য কারো যদি মা বাবার হাইপারটেনশন থাকে, তার হাইপারটেনশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এই কিডনির কাজ, বিভিন্ন রক্তনালীর কাজ, এগুলোর উপর নির্ভর করে জেনেটিক কারণে হাইপারটেনশন হতে পারে। যেহেতু আসলে অনেক রোগীর ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সাইলেন্ট কিলার এবং আসলে কোনো উপসর্গ দেখা যায় না, তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, পরীক্ষা করতে হবে। এ ব্যাপারে আপনারা কি ধরনের পরামর্শ দেন? কোন বয়স থেকে একটা রেগুলার ফলো আপের মধ্যে থাকা উচিত? আচ্ছা, এটা হচ্ছে যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম, যাদের বাবা মার হাইপারটেনশন আছে অথবা হার্টের কোনো রোগ আছে, এদেরকে আমরা একটু আগে ভাগে ওনাদেরকে সতর্ক হতে বলি। তার মানে 20 বছর বয়সের পর থেকেই আমরা ওনাদেরকে মাঝে মাঝে রক্তচাপ পরীক্ষা করতে বলি। ইউজুয়ালি 5 বছর পর একবার দেখলেও হয়, কিন্তু 40 বছরের পরে যে কারো এরকম উচ্চ রক্তচাপ হতে যাবে, তাদের ক্ষেত্রে অন্তত বছরে একবার হলেও রক্তচাপ পরীক্ষা করা উচিত। অথবা কোনো রকম উপসর্গ যদি দেখা যায়, যেটা আমি বললাম আগে, মাথা ঘুরানো, মাথা ব্যথা, বুক ধরপড়, ঘাড় ব্যথা, এরকম যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই রক্তচাপ পরীক্ষা করে দেখা উচিত যে ওনার উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা বা হাইপারটেনশনে ভুগছেন কিনা। হাইপারটেনশন মানে হচ্ছে রক্তের চাপটা বেড়ে যাচ্ছে, কেউ আবার রক্তের চাপ কমে যায়, সেই ধরনের সমস্যাও ভোগেন। আর সেক্ষেত্রে যদি একটু পার্থক্যগুলো বলতেন যে কি ধরনের উপসর্গের পার্থক্য হতে পারে বা কিভাবে বুঝবেন? কারো আছে কিছু রোগের জন্য রক্তচাপ কমে যায়, যেমন উপরের ব্লাড রক্তচাপ বা সিস্টোলিক ব্লাড প্রেশারটা 90 বা তার নিচেও নেমে যায় কারো। এদের ক্ষেত্রে যে বিশেষ সমস্যাগুলো হয়, এদের মাথা ঘোরানোটা হয়, যেমন বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরাচ্ছে বা হাঁটার সময় মাথা ঘোরাচ্ছে, এই ধরনের সমস্যা মনে হয়, চোখ অন্ধকার হয়ে আসে, এই সমস্যাগুলো হয়। আর যাদের হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেড়ে গেছে, এদের ক্ষেত্রে এই পোস্চার চেঞ্জের সাথে, মানে নড়াচড়ার সাথে খুব বেশি সম্পর্ক নেই, এটা যে কোনো সময় হতে পারে। বিশেষ করে যখন তারা কোনো কাজ করতে যায়, কোনো পরিশ্রম করতে যায়, তখন এদের সিমটমগুলো বেশি হয়, বসে থাকলেও হতে পারে। যখন একজন হাইপারটেনশনের রোগী এবং উনি ডাক্তারের কাছে গেলেন এবং ওই মুহূর্তে দেখা গেল যে তার ব্লাড প্রেশারটা বেশি আছে, হয়তো উনি কোনো একটা কাজ, স্ট্রেসের কাজের মধ্যে আছেন, অথবা উনি অনেক বেশি পরিশ্রম করেছেন, বা এরকম কোনো কারণে ওই মুহূর্তে স্পেসিফিক হয়তো ওই সময় কি ওনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে কিনা? তার মানে কি আমরা এটা ধরতে পারবো যে ওনারা এখন ব্লাড প্রেশার সারাক্ষণই বেশি থাকছে? এটা বোঝার উপায় কি? আচ্ছা, এইবার যে আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17ই মে পালন করতে যাচ্ছি, এর
মটোই হচ্ছে বা স্লোগানটাই হচ্ছে যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। তার মানে হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা সঠিকভাবে পরিমাপ করুন, এটাকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। এই সঠিকভাবে পরিমাপ করার জন্য আমরা গত কয়েক বছর ধরে এই স্লোগানটা ব্যবহার করছি। এই সঠিক পরিমাপের একটা অংশ হচ্ছে যখনই আপনার কাছে কেউ ব্লাড প্রেশার মাপতে আসে, তার মানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এই লোকটা কখন খাওয়া দাওয়া করেছে, গত 30 মিনিটের মধ্যে কোনো চা, কফি, ধূমপান এগুলো করেছেন কিনা, কোনো ধরনের খাওয়া খেয়েছে কিনা, তাহলে তাকে অপেক্ষা করতে হবে। একজন লোক আপনার কাছে আসলেন, ওনাকে অন্তত 5 মিনিট বসে বিশ্রাম নিতে বলতে হবে। বসে একটা চেয়ার টেবিলে বসে ওনাকে একটু শান্ত করে তারপরে ব্লাড প্রেশার মাপতে হবে। এবং ব্লাড প্রেশার মাপার নিয়ম হচ্ছে 2 হাতেই মাপতে হবে, কমপক্ষে 3 বার মাপতে হবে। তার মানে হচ্ছে যেই হাতে বেশি ব্লাড প্রেশার আসবে সেটা আসবে। এরপরেও আমাদের দেখা যায় মাঝে মাঝে যেই কিছু রোগী আসেন যারা হঠাৎ করে আসতেন, কোনো কারণে ডাক্তার কাছে এসেছেন, অ্যাংজাইটিতে আছেন, ব্লাড প্রেশার বেড়ে যায়, কিন্তু আবার বাসায় গিয়ে যখন পরিমাপ করেন তখন দেখা যায় ব্লাড প্রেশার ঠিক আছে। এটাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি, যে ডাক্তারের চেম্বারে আসলে বা হাসপাতালে আসলে ব্লাড প্রেশার বেড়ে গেল এবং বাসায় ওনার ঠিক মতো আছে। এই ক্ষেত্রে আমরা আরও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা করি, যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, হোম ব্লাড প্রেশার মনিটরিং, এই ব্যবস্থাগুলো করি। তার মাধ্যমে আমরা ডিটেক্ট করি যে আসলে কি এটা ওনার অ্যাংজাইটির জন্য হয়েছে কিনা, হোয়াইট কোট হাইপারটেনশন কিনা, না আসলে উনি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন। আরও অনেক কিছু শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে ফিরে এলাম। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সবার সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা, এবং বিশেষ অতিথি হিসাবে আজ আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। আরও একবার আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনার মাধ্যমে আমরা আসলে হাইপারটেনশন নিয়ে অনেক কিছু জানতে পারছি। বিরতিতে যাবার আগে আপনার কাছে যেটা শুনছিলাম যে একজন রোগী যখন হঠাৎ করে আসলেন, ওনার তখন যদি প্রেশারটা বেশি থাকে, আমরা তাহলে তাকে হাইপারটেনশন বলবো কিনা। এখান থেকে একটু আপনার কাছে জানতে চাই যে হাইপারটেনশনের ট্রিটমেন্ট নিয়ে এক ধরনের ভীতি কারোর মধ্যে কাজ করে, যে আমরা যদি একবার ওষুধ খাওয়া শুরু করি এটা আসলে সারা জীবন খেতে হবে। এই বিষয়টি মাথায় রেখে আপনি যদি একটু বলতেন যে আসলেও কি সারা জীবন খেতে হয় কিনা, নাকি উনি যদি আসলে ওনার লাইফস্টাইল মডিফিকেশন করেন বা ওবেসিটিটাকে উনি যদি কন্ট্রোল করেন, সেক্ষেত্রে কি প্রেশারের ওষুধ কমাতে পারেন কিনা, এটা এক নাম্বার। আর আরেকটি বিষয় হচ্ছে কখন আসলে এই হাইপারটেনশনের ওষুধ ওনাকে শুরু করানো হয়। একদিন হঠাৎ করে যখন ব্লাড প্রেশারটা বেশি, তখনই কি আমরা হাইপারটেনশনের ওষুধ দিতে পারবো কিনা? ধন্যবাদ। এই হাইপারটেনশনের চিকিৎসা হচ্ছে খুবই জরুরি, কারণ এই বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ মৃত্যু হয় এর প্রায় 12%, তার মানে হচ্ছে প্রতি 8 জনের মধ্যে 1 জন মৃত্যুবরণ করেন হাইপারটেনশন বা এর জটিলতার জন্য। তার মানে এটা অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে। এটা যদি না চিকিৎসা করা হয় তাহলে আপনার রোগীর আয়ু কমে যাবে এই হাইপারটেনশনটা। যে এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা এটা চিকিৎসা শুরু করব। প্রথম কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে যে হাইপারটেনশনটা আসলে উনার হাইপারটেনসিভ কিনা, রক্তচাপটা বেশি কিনা সেটা কনফার্ম করা, এবং কোনো কারণবশত এই উচ্চ রক্তচাপ হয়েছে কিনা সেটা খুঁজে দেখা, এবং হাইপারটেনশনের সাথে আরও অন্যান্য কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল বেশি, ধূমপান করেন, উনি হয়তো ওনার স্থূলতায় ভোগেন, সেটা এই সব কিছু বিবেচনা করে আমরা ধরে নিই যে এই লোকটির এই হাইপারটেনশনকে ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য ভালো হবে কিনা, রোগীর জন্য ভালো হবে কিনা, তার মানে রোগীর মৃত্যু কমাবে কিনা, ওনার মরবিডিটি কমাবে কিনা, সেটা এই সব কিছু বিবেচনা করে সাধারণত হাইপারটেনশনের ট্রিটমেন্ট তৈরি করা হয়। তার মানে হচ্ছে ওনার আগামী 10 বছরে বা লাইফ টাইমে কী পরিমাণ ঝুঁকি আছে এই হাইপারটেনশন থেকে জটিলতা তৈরি হয় সেটার জন্য এইটা বিবেচনা করবেন ডাক্তার সাহেবরা। অতএব এটা একটা জিনিস। সাধারণত যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা ডায়াস্টোলিক প্রেশার 90-র বেশি হয়, কয়েকদিন আপনি দেখলেন প্রতিবারই এরকম আসছে, তখন আপনাকে অবশ্যই এটা চিকিৎসা করতে হবে। চিকিৎসা করার 2টা অংশ আছে। একটা অংশ বলি আমরা জীবনযাত্রার প্রণালী চেঞ্জ করা, লাইফস্টাইল চেঞ্জ করা। লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ করার সাথে সাথে কিছু ফার্মাকোলজিক্যাল, তার মানে ওষুধেরও দিতে হবে। এখন এই যে আমরা লাইফস্টাইল চেঞ্জ করি, যেমন হচ্ছে যদি ওজন কমাতে বলি, প্রতিদিন 30 মিনিট করে হাঁটতে বলি, ধূমপান পরিত্যাগ করতে বলি, আলগা লবণ বা লবণাক্ত খাবার সেগুলোকে অ্যাভয়েড করতে বলি, খাবার মধ্যে শাকসবজি, ফল এগুলো বেশি খেতে বলি, মাংস জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাওয়াটা কমাতে বলি, এই জিনিসগুলো হচ্ছে উনার এই হাইপারটেনশনের জটিলতা তৈরির ঝুঁকি কমিয়ে দেবে এবং কিছুটা হাইপারটেনশনও কমিয়ে দেবে। ব্লাড প্রেশারটা 5 থেকে 10 কমিয়ে দেবে এটা। কিন্তু কারো যদি ব্লাড প্রেশার 160/100 থাকে, তারটা কিন্তু নর্মাল করবে না। তার মানে এই জীবনযাত্রা প্রণালীর সাথে সাথে
আমাদেরকে ওষুধের কথাও চিন্তা করতে হবে। যাদের জীবনযাত্রা প্রণালী পরিবর্তন করার সাথে সাথে ব্লাড প্রেশারটা স্বাভাবিক আসবেন, তাদের ক্ষেত্রে ওষুধ দরকার নেই। কিন্তু যদি তা না করে ব্লাড প্রেশার তখনও বেশি থাকে, তাহলে অবশ্যই ওষুধ শুরু করতে হবে। এবং এই ওষুধটা আপনাকে একটা ওষুধ শুরু করে বিভিন্নভাবে কিছুদিন পর পর ফলো আপ করতে হবে। যেই মাত্রার ওষুধ অথবা যেই ওষুধ, যে কয়টি ওষুধ দিয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা যাবে সেটাই চালিয়ে যেতে হবে। কতদিন চালিয়ে যাবেন এটা মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে ওষুধের মাত্রা বাড়াতে হবে, ব্লাড প্রেশার কমে গেলে ওষুধের মাত্রা কমাতে হবে। ওষুধ বন্ধ করবেন কি না এটা আপনার ডাক্তার ঠিক করবেন যে কখন বন্ধ করবেন। যদি আপনার রক্তচাপ খুব কমে যায়, ব্লাড প্রেশার ওষুধ দিলে স্বাভাবিক যা থাকার কথা তার চেয়েও কমে যাচ্ছে, তাহলে অবশ্যই বন্ধ করে দেবেন। এটা আসলে ফলো আপটা কতদিন পর পর করতে হবে? একজন ধরেন একটা নির্দিষ্ট ওষুধ বা দুটো ওষুধ উনি শুরু করলেন এবং ওনাকে লাইফস্টাইলেরও অ্যাডভাইস দেওয়া হলো, এগুলো উনি কন্টিনিউ করতে থাকছেন, কখন আবার উনি যাবেন ডাক্তারের কাছে? এই ক্ষেত্রে যেটা আমরা করি, যিনি আসেন, যখন রোগী আসেন তার রক্তচাপের মাত্রাটা কেমন। ধরেন একজন আসেন খুব বেশি রক্তচাপ নিয়ে 200/120 রক্তচাপ, তার মানে ওনাকে আমি 2 দিন পর আবার আসতে বলবো। এমনকি মনে হতে পারে যে কোনো জটিলতা থাকলে ওনাকে আমি হাসপাতালে ভর্তি করে রাখবো। আর কেউ যদি একজন এরকম আসেন যে 160/100, তার ক্ষেত্রে আমি 7 দিন পরে আসতে বলবো বা 2 সপ্তাহ পরে আসতে বলবো। সাধারণত এরকম রক্তচাপ যখন আমরা উচ্চ রক্তচাপ যখন ডায়াগনোসিস করি, তখন হচ্ছে প্রথম দিকে 1 থেকে 2 সপ্তাহ পর পর আসতে বলি, যাতে ওনার ওষুধটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওষুধ থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেটাকে ডিটেক্ট করতে পারি। একবার যদি একটা ওষুধ আমি সেট করতে পারি যে এই ওষুধ দিয়ে ওনাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে অথবা কোনো জটিলতা হচ্ছে না, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে 3 মাস পর পর যদি আপনি ডাক্তারের কাছে যান তাও আপনার কোনো সমস্যা হবে না। সেই সময়টাতে অর্থাৎ এই 3 মাস আমরা রোগীদেরকে বলি বাসায় নিজেরা রক্তচাপ মাপার জন্য, ব্লাড প্রেশার মাপার জন্য। তার মানে উনি নিজেই বুঝতে পারবেন যে ওনার রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে কিনা এবং ওনাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে এখন যেহেতু আমাদের লাইফস্টাইলটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং শহরের দিকে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজনই তারা একেবারে হাঁটাচলা বা যদি কোনো এক্সারসাইজ বলি সেটা, অথবা বাচ্চারা খেলাধুলাও করে না, এই লাইফস্টাইলটার মধ্যেই তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। অফিস থেকে বাসায় গিয়েও দেখা যায় সবাই বসেই থাকছেন। বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার, স্কুল থেকেও তাদের দৌড়ঝাঁপের খুব সুযোগ নেই, বাড়িতেও বসেই থাকছে। সেই তুলনায় একটা সময় যখন আসলে আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট ছিল, অনেক মানুষজন অনেক হাঁটতো বা ব্যায়াম যদি ইচ্ছা করেও না করতো, অন্যান্য কারণে হয়তো কাজকর্মের কারণে করতে হতো। এই দুইটা লাইফস্টাইলে আমাদের ব্লাড প্রেশারের উপর কোনো ইফেক্ট পড়েছে কিনা এবং রোগীর সংখ্যা বেড়েছে কিনা বা কোনো ধরনের সম্পর্ক আছে কিনা? অবশ্যই এই শারীরিক যে পরিশ্রম না করাটা, শারীরিক ব্যায়াম না করাটা, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ বাড়াবে, স্থূলতা বাড়াবে এবং এই উচ্চ রক্তচাপের যে সমস্ত জটিলতা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, স্ট্রোক, এই সবগুলা বাড়িয়ে দেবে। বাংলাদেশে এখন মোটামুটি 28 to 30%, তার মানে প্রতি 3 জনের মধ্যে 1 জন এই শারীরিকভাবে কোনো ব্যায়াম করেন না, কোনো রকম পরিশ্রম করেন না। তাহলে এইটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 2টা জিনিস, একটা হচ্ছে আমাদের মানুষজনকে বুঝাতে হবে যে শারীরিক ব্যায়াম করা উচিত, পরিশ্রম করা উচিত। আপনার যদি গাড়ি থাকে, রিক্সা থাকে, তাও আপনি কিছুটা হাঁটবেন এবং একটা নির্দিষ্ট সময় প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটেন, সপ্তাহে অন্তত 5 দিন হাঁটেন, এটা যেমন উপদেশ দিতে হবে। অন্যদিকে মানুষজনকে হাঁটার ব্যবস্থা করে দিতে হবে। আপনি যেটা বললেন যে শহর এলাকায় হাঁটে না, না হাঁটার একটা কারণ হচ্ছে আমার হাঁটার জায়গা নেই। তার মানে আমার জনগণকে হাঁটার জন্য একটা ব্যবস্থা করতে হবে, পার্কের ব্যবস্থা করতে হবে, ফুটপাতের ব্যবস্থা করতে হবে, যেখানে ওনারা হাঁটতে পারবেন, নিশ্চিন্তে হাঁটতে পারবেন। তাহলেই আমরা কিন্তু সফল হব এই ব্যবসার জন্য। এবং এই ব্যাপারটাকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যে হাঁটা বা এক্সারসাইজ যে কতখানি জরুরি। অবশ্যই এটা করতে হবে। এবারে আরেকবার একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের চারপাশে এখন অনেক ধরনের পলিউশনের মধ্যে যেমন সাউন্ড পলিউশন বা নয়েজ, বিশেষ করে শহরে যারা থাকেন, গাড়ি ঘোড়ার শব্দ, হর্নের শব্দ এবং অনেক রকমের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে যেগুলোতে অনেক জোরে জোরে শব্দ হয়। এই যে শব্দগুলো, সেটা কোনোভাবে আমাদের হাইপারটেনশনের কজ হচ্ছে কিনা বা বাড়াচ্ছে কিনা? ধন্যবাদ। এটা এখন একটা নতুন কনসার্ন যে এয়ার পলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ যেটা আছে, যেমন আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, এগুলার ক্ষেত্রে এয়ার পলিউশন খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস। যেই এলাকায় এয়ার পলিউশন কম থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কম থাকে, তাদের হার্ট ফেলিউর হওয়ার ঝুঁকি কম থাকে বা হার্ট ফেলিউরের জন্য জটিলতা কম থাকে। তার মানে এটা একটা, এই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে যে এয়ার পলিউশন কমাতে হবে। আমাদের ঢাকা শহরের মতো বা বাংলাদেশের কিছু কিছু বিভাগীয় শহরের মতো যে জায়গায় প্রচুর এয়ার পলিউশন আছে, যেটা আমরা এটা কমাতে পারি, তাহলে এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, হাইপারটেনশন, এগুলো কমাতে পারি।
আর যেটা আপনি বললেন যে সাউন্ড পলিউশন, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের চারপাশে এত সাউন্ড পলিউশন হয় যে দেখবেন অধিকাংশ সময় আমরা শান্ত থাকতে পারি না, মেন্টাল স্ট্রেসে পড়ি। এই যে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, সাইকোলজিক্যাল স্ট্রেস, রাতে ঘুমাতে পারবেন না আপনি, আশেপাশে শব্দ হচ্ছে, এই জিনিসটা যদি আমরা কমাতে পারি, এই স্ট্রেসটা কমাতে পারলেও কিছুটা হাইপারটেনশন কমে আসবে। তার মানে এই পুরো ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রেখে যখন আসলে কোনো একটা জায়গায় কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বা যেখানে শব্দ তৈরি হয় অথবা অনেক বড় বড় রাস্তার মোড়, সেই জায়গাগুলোতে আসলে আমাদের কাদের চিন্তা করা উচিত এবং কিভাবে কাজ করলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো, এই ব্যাপারে আপনার কি পরামর্শ? অবশ্যই এটাতে যেমন আমাদের কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন একটা ভূমিকা আছে, তেমনিভাবে আমি নাগরিক হিসাবে আমারও এটা একটা রেসপন্সিবিলিটি যে আমাকে এই পলিউশন কমাতে হবে, এয়ার পলিউশন থেকে আরম্ভ করে সব ধরনের পলিউশন কমাতে হবে, যাতে আমি ভালো থাকতে পারি, আমার চারপাশের মানুষ ভালো থাকতে পারে। আমরা একেবারে শেষের কাছাকাছি চলে এসেছি। চিকিৎসা করলে বা যিনি আসলে চিকিৎসা নিচ্ছেন উনি আসলে সম্পূর্ণ ভালো থাকবেন কিনা বা ভালো বোধ করেন কিনা, এই ব্যাপারে যদি বলেন। জি, হাইপারটেনশনে যদি আপনি চিকিৎসা করান তাহলে হাইপারটেনশনের জটিলতা, যেমন হার্ট ফেলিউর, এটা আপনি 50 ভাগ কমিয়ে আনতে পারবেন। স্ট্রোকের সংখ্যা 3 ভাগের 1 ভাগে নিয়ে আসতে পারবেন, বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা 4 ভাগের 1 ভাগে নিয়ে আসতে পারেন। তার মানে এই হাইপারটেনশন করলে যদি আপনি চিকিৎসা করেন তাহলে এই জটিলতাগুলো অবশ্যই কমে আসবে এবং জীবন দীর্ঘ করা সম্ভব। এই জন্যই আমরা বলছি যে সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন এবং আপনি দীর্ঘজীবী হন। অবশ্যই দীর্ঘজীবী হওয়া যাবে যদি আপনি হাইপারটেনশন কন্ট্রোল করতে পারেন। তার মানে আসলে যদি আমরা ওষুধ শুরু করি এবং যে ধরনের পরামর্শ আপনারা দেন বা ডাক্তাররা দেয় যে ওনাকে যেভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে, যেভাবে চলতে হবে, সেগুলো মেনে চললে ওনারা সুস্থ থাকতে পারবেন এবং দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। এই ভীতিটাও কিন্তু থাকে যে আসলে কতদিন বাঁচবো, এটাও যদি একটু বলতেন। জি, এইটা যেটা আমি বললাম, আমাদের দেশের লোকজনের এখন গড় আয়ু 71 বা 73, 71 বা 73 বছর। আমাদের দেশের হার্ট ডিজিজ বা এগুলার ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে 10 বছর আগে হয়ে যায়। এবং আমাদের একটা এসডিজি গোল হচ্ছে 2030 সাল নাগাদ এই প্রিম্যাচিউর কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করা। এবং এটা যদি প্রিভেন্ট করতে হয় আমাদেরকে অবশ্যই হাইপারটেনশনের রোগীদেরকে খুঁজে বের করতে হবে, ওনাদেরকে চিকিৎসা করতে হবে, ওনাদের নিয়মিত যেন চিকিৎসা করেন, ড্রাগ কমপ্লায়েন্স যেন ঠিক মতো থাকে সেটার ব্যবস্থা করতে হবে, তাহলেই আমরা এই ব্যাপারে সফল হব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে হাইপারটেনশনের রোগীদের জন্য এত রকমের পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে এত কিছু জানার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার।